নিতুর মাহবুব ভাই লেখিকা ত্রিধা আনিকা পর্ব ২০। আমি ছুলেই তো তোর লেগে যায়। সত্যিই লাগছে। এমন করলে তো আমার মনোযোগ নষ্ট হয়। চুপ করে থাক। মাহবুব ভাই নিজের হাতটা আলতো করে নিতুর প্যান্টির ভেতরে ঢুকিয়ে দিলেন। নিজের ঠোঁটটা চেপে ধরলেন নিতুর বুকের মাঝখানে। নিতু সর্বশক্তি দিয়ে ফিসফিস করে বলল, আমি কি বেঁচে আছি? মাহবুব ভাই জবাব দিলেন না। আলতো করে কামড় বসিয়ে দিলেন নিতুর বিশেষ জায়গায়। নিতু আহ করে উঠল। ঘুম ভেঙে গেছে। ও মাই গড, এটা কি স্বপ্ন ছিল? সঙ্গে সঙ্গে ঘড়িতে রাত ২টো বাজলো। ঢং ঢং আওয়াজে। নিতুর ঘড়ির আওয়াজের সঙ্গে খুব কেঁপে উঠল। আঁচল দিয়ে গলার ঘাম মুছতে গিয়ে দেখলো শাড়িটা গায়েই নেই তার। শাড়ি কোথায়? আশ্চর্য! শাড়ি পাওয়া গেল মেঝেতে। শাড়ি খুলল কখন? নিতু মেঝে থেকে শাড়িটা কুড়িয়ে নিয়ে বিছানার একপাশে রেখে দিল। শাড়ি পরতে ইচ্ছা করছে না এখন। ঘরের ভেতরে ভ্যাপসা একটা গরম। নিতু জানালা খুলে আবার বন্ধ করে দিল। বাইরে এখনও ঝুম বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বৃষ্টির ছাট আসছে। এই স্বপ্ন সে কেন দেখলো? মাহবুব ভাইয়ের বিছানায় শুয়েছে বলেই এই ঘরটাই স্বপ্নটার কারণ নয় তো? নিতুর ভাবনায় ছেদ পড়ল মাহবুব ভাই এসেছেন। আশ্চর্য! দরজা খুলেই সে ঘুমিয়েছে এতক্ষণ। মাহবুব ভাই নিঃশব্দে ওয়াশরুমে গেলেন। বেরিয়ে এসে বললেন, ঘুম আসছিল না, তাই একটা শাওয়ার নিলাম। তুই জেগে আছিস কেন? নিতু জবাব দিল না। শরীরে স্বপ্নের রেশ রয়ে গেছে। মনে এখন খুব বাজে বাজে চিন্তা আসছে। অপরাধ করতে ইচ্ছে করছে। এই মাহবুব ভাইটা নেশায় থাকলে সব করতে চায়, আর সজ্ঞানে যেন কিছুই বোঝে না। এই যে বাইরে এত শরীরে ঝড় বইয়ে দেওয়া বৃষ্টি, এত গা মিষ্টি করে দেওয়া রুমের ভেতরটা, তিনি কেন ভুল করেন না? কি হয় সব নিয়ম ভেঙে দিলে? কি হয় একটু পাগল পাগল হলে? তোয়ালেতে মাথা মুছতে মুছতে মাহবুব ভাই বললেন, কি ভাবছিস বলতো? নীল সাদা আমার এত অপছন্দ, তাও আমার ঘরে কেন এমন দশা? আসলে সারাক্ষণ আকাশে বিমান নিয়ে ভেসে বেড়ানোই তো কাজ। তাই নীল সাদার আকাশটা ঘরে নিয়ে এলাম। নীল আকাশ সাদা মেঘ। তোর পছন্দ বলে ভাবিস না। নিতুর মন খারাপ হয়ে গেল। মাহবুব ভাই ওয়ার্ডরোব থেকে টি শার্ট বের করে পরলেন। নিতুর দিকে একটা টি শার্ট ছুড়ে দিয়ে বললেন, ব্লাউজ পেটিকোট পোশাক হিসেবে খুবই জঘন্য। তোকে দেখে মনে হচ্ছে ঠিকঠাক বাসন মাজিসনি বলে তোর শাশুড়ি পিটিয়ে তোর শাড়ি খুলে নিয়েছে। নিতু নিজের দিকে তাকালো। ব্লাউজের কাঁধের দিকে এক পাশ নেমে আছে। সেখানে নিতুর একটা চমৎকার তিল। বুকের শেষে পেটের শুরুতেও তার দারুণ একটা তিল। কারিনারও এত চমৎকার তিল নেই, নিতু জানে। আর নাভিটা কি সুন্দর গর্তময়। মাহবুব ভাই কি এইসব কিছুই দেখেন না? কখনোই নিতুর মন বোঝেননি? হয়তো সেটা ভেতরে লুকানো ছিল বলে, তাই বলে দেখানো শরীরটাও কি তিনি বোঝেন না? নিতু টি শার্টটা গায়ে পরতে পরতে বলল, আপনি প্লিজ এই ঘর থেকে যান, আমি ঘুমোবো। নে নে ঘুমো। আমার তো বাবা বিয়ের জন্য ঘুম নেই। ঘুমোতে গেলেই শুধু বইয়ের চিন্তা আসে। জীবন কি জটিল দেখছিস নিতু? এখন বউয়ের চিন্তায় ঘুমোতে পারছি না, কদিন পর বউ নিয়ে ঘুমাতে পারবো না। নিতু বিমর্ষ স্বরে বলল, বউ নিয়ে ঘুমাতে পারবেন না কেন? আরে বউ নিয়ে ঘুমানো যায় নাকি? ঘুমালে পচা আদরটা করব কখন? নিতু চোখ বন্ধ করে সমস্ত সাহস এক জায়গায় করে জিজ্ঞেস করল, আপনি কি এসব কথা মজা করে বলেন? কোন কথা? এই যে বিয়ের কথা, বউয়ের কথা। তুই কি আমাকে তোর মতো হালখাপুরে ভাবিস? বিয়ে আর বউ নিয়ে আমি একদম নিশ্চিত। আপনি কি সত্যিই নিজের বউ পছন্দ করে রেখেছেন? মাহবুব ভাই জবাব দিলেন না, চলে গেলেন। নিতু বুক ভাসিয়ে সেই রাতে বাকি সময়টা শুধু কেঁদেই গেল। একটা মানুষ যাকে সে প্রথম ভালোবাসা বোঝাবার সময় থেকে ভালোবাসছে, সে কিনা নিজের বউ ঠিক করে নিয়েছে। সেদিন মাহবুব ভাইদের বাড়ি থেকে ফিরে নিতুকে আর নিজেকে ইচ্ছে করে বদলাবার দরকার হলো না। এতদিনের চেনা পৃথিবী তো বদলে গেছে তার কাছে। প্রতিজ্ঞা করলো সে কখনোই আর মাহবুব ভাইয়ের মুখ দেখবে না, মাহবুব ভাই বিষয়ক আলোচনা শুনবে না, মাহবুব বিষয়ক সব ধরনের আলোচনা থেকে নিজেকে বিরত রাখবে। এই টপিক বাইরে এখানেই শেষ, শুধু নিতুর ভিতরে থাকবে। নিতু প্রতিজ্ঞা করার পরই আশ্চর্য ব্যাপার ঘটতে লাগলো। মাহবুব ভাই যেন আগের থেকে বেশি নিতুদের বাড়ি আসতে লাগলেন। কোনো একটা ছুটি পেলেই আসছেন, উপলক্ষ ছাড়াই। সেই সময়টা নিতু দরজা বন্ধ করে ঘরে থাকে, দেখা করে না। কথা বলা বন্ধ রাখলে কি হবে? বেহায়াটাকে নিয়ে তো বাড়িতে আলোচনা চলতেই থাকে। তবে নিজের মৌখিক কথাবার্তাটা নিতু জিরোতেই নিয়ে এলো।
ফোনের ব্যাপারটাও বন্ধ করে দিল। মাহবুব ভাইয়ের ওপর এতে কি কোনো প্রভাব পড়ল? নিতুর মনে হলো না, এসব তিনি খেয়ালই করছেন না। হয়তো নিতু বিষয়টাই তার মাথায় নেই। চোখ বন্ধ করলে যেমন প্রলয় বন্ধ হয় না, তেমনি নিতু কথা বন্ধ করেও মাহবুব ভাই চ্যাপ্টার অফ করা সম্ভব হচ্ছিল না। তার বেশ কিছুদিন পর এক ঈদের দিন সন্ধ্যায় মাহবুব ভাই হুটহাট করে নিতুর ঘরে এসে হাজির, একেবারে আচমকা। মাথায় টুপি, পরনে নীল পাঞ্জাবি। মাহবুব ভাই টেবিলে নীল র্যাপারে মোড়ানো একটা প্যাকেট রাখলেন। নিতু বিছানা শুয়েছিল, দেখেও কথা বলল না। তার সমস্ত ভেতরটা শুধু ধকধক করছিল। মাহবুব ভাই ধপাস করে নিতুর পাশে শুয়ে পড়লেন। নিতু উঠে বলল, মাহবুব ভাই। নিতুর হাত ধরে আঙুল বাঁকিয়ে ব্যথা দিয়ে ধরলেন। তোর কি ধারণা আমি তোর সঙ্গে কথা বলবার জন্য পাগল হয়ে ছুটে এসেছি? 4 মাস 3 দিন কথা না বললেই কি প্রমাণ হয়ে গেল যে আমি কথা বলার জন্য অস্থির হয়ে আছি? আমার নিজের মুখ দেখারই টাইম নেই, আবার তোকে দেখা। নিতু হাত ছাড়িয়ে নিল। মাহবুব ভাই আবার হাত ধরলেন। কথা টথা বন্ধ করে এমন ভাব করছিস যেন তুই মহাকাশে গ্রহ নক্ষত্রের বিয়ের সূত্র আবিষ্কার করছিস। তোর কি ধারণা গ্রহ নক্ষত্রের বিয়ে দিলে এদের আরও গ্রহ নক্ষত্রের মতো সন্তান হবে? পৃথিবীর মতো আরও 100টা গ্রহ বাচ্চা হবে? সেখানে তোর মতো 100টা নিতু থাকবে। সব নিতু মিলে মুতু করে মহাবিশ্ব ডুবিয়ে ফেলবি? আপনি কি আমার কথা বলা না বলা নিয়ে তদন্ত করতে এসেছেন? তোর কথা বলা না বলা দিয়ে আমার কি? আমার ভাই নিজেকেই ভালো জিজ্ঞেস করার টাইম নেই। যা হাত ধুয়ে আয়, ঘাড়টা একটু ম্যাসাজ করে দিবি। তোর হাত তো সারাক্ষণ এঁটো দেখছি। এই একটু ধরলাম, আমার হাতও আঠা আঠা করছে। নিতু মনে মনে বলল, আপনাকে দেখেই তো হাত ঘামছে, শরীর ঘামছে, কিন্তু মুখে বলল পারবো না। জানতাম পারবি না বলবি। পকেটে করে বাম নিয়ে এসেছি, একাই ম্যাসাজ করব। যদি তোর ডাক শুনে কেউ মালিশ না করে রে, তবে একলা মালিশ করো রে, একলা মালিশ করো। রবীন্দ্রনাথ দেখেছিস সব সিচুয়েশনের জন্য গান লিখে রেখে গেছেন। একা মালিশ কিন্তু আরও টাইপের আছে। নিতু চোখের কোণে কসলাতে কসলাতে ক্লান্ত ভঙ্গিতে বলল, কেন এসেছেন? মাহবুব ভাই নিজেই হাতে করে বাম নিয়ে ঘাড়ে ঘষতে লাগলেন। ইচ্ছে করলো তাই। 2 দিন ধরে ঘাড়ে খুব ব্যথা বুঝলি, নাড়াতে পারছি না। এদিক ওদিক করলেই ফাটে অবস্থা। উফ, আমার মনে হয় ঘাড়টা কেউ মোটকে দিয়েছে। নিতু মনে মনে বলল, এত ঘাড় তারা ইতর হলে ঘাড়ে ব্যথা করবেই। মাহবুব ভাই চট করে একটু বাম নিতুর গালে লেপটে দিলেন। উফ, চোখ জ্বলছে। জ্বলবার জন্যই লাগালাম, আরাম পাবার জন্য নয় তো। এরকম গো ধরে আছিস কেন? তুই কি মনে করিস বাংলাদেশে তোর মতো পদার্থবিদের সঙ্গে কথা বলার উপযুক্ত কেউ নেই? উপযুক্ত বাংলাদেশি না পেয়ে বিদেশি কি যোগাযোগ চালাচ্ছিস? নিতু ঠান্ডা স্বরে বলল, আমি যাই। মাহবুব ভাই ধমকে বললেন, বস, ইম্পর্টেন্ট কথা বলবো। বসতে পারবো না, আমার সময় নেই। আমার কথা শোনার সময় নেই তো কার কথা শোনার সময় আছে শুনি? জাস্টিন ট্রুডো? তুই কি বলতে চাচ্ছিস জাস্টিন ট্রুডো তোর সঙ্গে কথা বলবার জন্য মুখিয়ে আছে? সে তোকে মুখে রসগোল্লা দিয়ে পা ধরে বলবে, ওগো সজনী, এসো চলো কথা বলে কাটাবো রজনী। এরকম ধারণা তোর? নিজেকে তুই ট্রুডোর গার্লফ্রেন্ড ভাবিস? জাস্টিন ট্রুডোটাকে কানাডার প্রধানমন্ত্রী, এত হ্যান্ডসাম প্রাইম মিনিস্টার, তাকে চিনিস না? আমার মতো লম্বা পাতলা ফিট, আমার নাকের মতো খাড়া নাক, তোর তো চাইনিজদের মতো থ্যাতলানো নাক। এই নাকে আবার পড়েছিস ঝুমকা, দেখতে লাগে ডুমকা। নাক হতে হয় ট্রুডো আর আমার মতো খাড়া। দেখ দেখ। মাহবুব ভাই নিতুর দিকে নিজের নাক এগিয়ে আনলেন। নিতু মুখটা পেছনে সরিয়ে নিয়ে চাপা চিৎকারে বলল, আমি আপনার নাক বিষয়ক গবেষণা শুনতে আগ্রহী নই। আমি স্বাধীন দেশের মানুষ। সবসময় তোর আগ্রহ হিসেব করে তো আমি গবেষণা চালাতে পারি না। আমার যখন ইচ্ছে আমি গবেষণা চালাবো। আমার বইয়ের জন্য নাকফুল কিনতে গেছিলাম, গবেষণায় আরম্ভ সেখান থেকেই। আমি ভেবে রেখেছি বউকে সব গয়না দেব না, স্পেসিফিক কিছু গহনা দেব। কেন? যেসব গয়না আমার গায়ে খোঁচাবে সেগুলো আগে থেকেই বাদ। গয়না পরবে বউ আর খোঁচাবে আপনার গায়ে? ইয়েস, আমি আর বউ তো আলাদা না, এক দেহে মিশে থাকবো সব সময়। এখন গলায় যদি এত বড় নেকলেস দিই, পচা কাজটা করবো না, বসে বসে গয়না খুলবো। 1 মিনিট দেরি করলেও আমার চলবে না। উফ উফ উফ, এরকম বিশ্রী শব্দ করছেন কেন? তুই বুঝবি না, আমার গ্রহ নক্ষত্রে ঠুসঠাস শুরু হয়ে গেছে। মুড রে মুড। আপনি সবসময় এরকম মুডেই থাকেন?
কি বলিস, থাকবো না? আমার মাথায় তো 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় বউ, বাকি 1 ঘন্টা বউয়ের ব্রেক, রেস্ট নিক বেচারি। এই দেখ আমার বউয়ের নখ পিসটা দেখ। মাহবুব ভাই পকেট থেকে একটা বক্স বের করলেন। দেখ কি সুন্দর। নিতু দেখলো নোজ প্রিন্টটা আসলেই সুন্দর। একটা সাদা পাথর ঘিরে 3টে নীল পাথর। মাহবুব ভাইয়ের তো দেখছি নিতুর নীল সাদা বাদে সবই নীল সাদা। আকাশে থাকি সারাক্ষণ, নীল আর সাদা বাদে তো চোখে আর কিছু দেখি না। বল কেমন হয়েছে? এমন কুৎসিত নাকফুল আমি জীবনেও দেখিনি। বলিস কি রে, এত পছন্দ করে কিনলাম, সাদা পাথরটা হিরে আর নীল দুটো টোপাজের ফেক ক্রিস্টাল, এতগুলো টাকা দাম নিল, সত্যি ভালো হয়নি? না। দেখি পর। আমি পরবো কেন? ভালো হয়নি শোনবার পর এটা তো আমি আমার বউকে দিতে পারি না, এখন তুই পরবি। তোর মনটাই খারাপ হয়ে গেছে রে। মাহবুব ভাই পাঞ্জাবিটা একটানে খুলে ফেললেন। নাকফুলটা ভালো হয়নি শুনে শরীরটাই ঘেমে গেছে। দেখি এসি স্যার। মাহবুব ভাই মলিন ভঙ্গিতে সিগারেট ধরালেন। নিতুর মেজাজ চটে গেল। সিগারেট খাবেন ভালো কথা, নিতুর ঘরেই কেন? মাহবুব ভাইয়ের যাতে চোখে পড়ে নিতু এমন করে মুখ কুচকালো। এ ঘরে এস্ট্রে নেই? নিতু জবাব দিল না। বেডসাইড টেবিলের এস্ট্রে রাখা। বড় চাচা যদিও নিতুর ঘরে সিগারেট খান না, তাও নিতু এটা বড় চাচার জন্য রেখেছে। সে ইচ্ছে করলে এস্ট্রে বাড়িয়ে দিতে পারে। মাহবুব ভাই সিগারেটে লম্বা টান দিলেন, তারপর নিতুর খুব পাশাপাশি এসে বসলেন, একদম গা ঘেঁষে। অ্যাস্ট্রেটা হাতে নিয়ে বললেন, এটা দেখেছিলি তো নাকি? বললি না? এত গোয়াতুমি কেন করিস? সিগারেট খাচ্ছি বলে তোর যেন সহ্যই হচ্ছে না। সিগারেট আমার সহ্য হবে না কেন? অ্যাস্ট্রেটা আমি আসলেই খেয়াল করিনি। সিগারেট তোর সমস্যা নেই বলছিস? ইয়েস, নো প্রবলেম। মাহবুব ভাই পকেট থেকে সিগারেটের পুরো প্যাকেটটা বের করে বিছানায় রাখলেন। নিতু সম্পূর্ণ না দেখার ভান করলো। মনে মনে বলল, খান, যত ইচ্ছে সিগারেট খান, গাঁজা খান, আমার কোনো সমস্যা নেই। আমার আটকাবার কি দরকার? আমার মাঝে তো আর লিপকিসের সম্পর্ক হচ্ছে না। সমস্যা তো আপনার বইয়ের। আমার সিগারেটের গন্ধ তোর এত সহ্য হয়? সহ্য হবে না কেন? আশ্চর্য, আপনার ইচ্ছে হলে আপনি গাঁজা খাবেন। মাহবুব ভাই আধ খাওয়া সিগারেটটা অ্যাস্ট্রেটে চেপে ধরে নিভিয়ে ফেললেন। সিগারেটের প্যাকেট খুলে তা থেকে আরেকটা সিগারেট বের করলেন। নিতু তাতে আরও বিরক্ত হলো। আগের সিগারেটটা তিনি আধ খাওয়া ফেলেছেন, এখন আবার নতুন সিগারেট, অপচয়ের জন্য শেষ নেই। মাহবুব ভাই হাসলেন। মুখ কালো করছিস কেন? সিগারেট কেনার টাকা আছে তো, তাই ফেলে দিয়েছি। নিতু বিষাক্ত রকমের একটা হাসি হাসলো, যার মানে হলো, কি আমার টাকাওয়ালা রে, 12 হাত কাকড়ে 13 হাত বিচি। অপচয় মানুষকে দরিদ্র করে। মাহবুব ভাই এবার পুরো সিগারেটের প্যাকেটটা ডাস্ট বাস্কেটে ফেলে দিলেন। পকেট থেকে লাইটার বের করে সেটাও ফেললেন। নিতুর দিকে তাকে বিজয়ীদের মতো করে হাসলেন। অপচয় করব? ওয়ান টু বি দরিদ্র, আবার কিনবো, আই হ্যাভ দ্য মানি। কিনতে পারবেন বলে কি এমন করে ফেলে দেবেন? ইজ ইট নর্মাল? তুই নিজে কি নর্মাল? সবসময় মুখ ভসকে আসিস, সারা জীবন হেসেছিস কখনো? ভাব করিস যেন জীবনটা একটা দৈনিক সমাবেশ। ওই যে স্কুলে যেটা করায় সেটা। এখানে লাইন করে আরামে দাঁড়াও, সোজা হও, লেফট রাইটের বাইরে যেন কিছু নেই। শোন, জীবনটা হলো ওয়ান কাইন্ড অফ স্পাইসি প্যাকেজ বক্স। এখানে অ্যাসেম্বলি লাইন থেকে বাইরে বেরিয়ে মাঝে মধ্যে একটু গোল্লাছুট, ডান্ডাগুলি এসব খেলতে হয়। দিন দিন তোর বাবার বড় চাচার মতো অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিস। আর যাই হোক, তোর কাছ থেকে আমি নর্মালিটি শিখবো না। ভালো জিনিস শেখাটা জরুরি মাহবুব ভাই, কার কাছ থেকে শিখছেন সেটা জরুরি নয়। আমার কথা আমাকেই ফেরত দিচ্ছিস? আপনাকে তো আমি অনেক কিছু ফেরত দিতে চাই, দেওয়া হয় কই? মাহবুব ভাই নিতুর দিকে চোখ রাঙিয়ে তাকালেন। নিতুরও স্থির চোখে তাকিয়ে রইল। মাহবুব ভাই চোখে চোখ সরিয়ে নিলেন। নিতু, তুই কি জানিস তোর ওপর সবাই খুব বিরক্ত? সবাই বিরক্ত কেন হবে? তুই খুব পাকা পাকা কথা বলিস ইদানিং। এসব ট্রেনিং কোথায় পাচ্ছিস? ভেবেছিস কি কারো শেখানো বলি বলেই তুই জিতে যাবি? কথায় জিততে হলে নিজের বুদ্ধি লাগে, শিখিয়ে পড়ে কিছু হয় না। নিতু হাসলো। আপনি কি দয়া করে যাবেন? 2 দিন বাদে আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। এত দূর প্র্যাকটিক্যালে চলে যাচ্ছিস? এত কথা কে শেখালো আবার? কেউ আমাকে কিছু শেখায়নি মাহবুব ভাই, আমি নিজেই আগে না জানার ভান করে থাকতাম। এখন ভান করতে আর ভালো লাগে না, তাই হয়তো সবাই ভাবছে আমার নতুন করে বুদ্ধি হয়েছে। নিতু মাহবুব ভাইয়ের কাছ থেকে একটু সরে বসলো। মাহবুব ভাই হঠাৎ নিচু হয়ে নিতুর পা ধরলেন। নিতু চেঁচিয়ে উঠল, পায়ে কেন ধরছেন?
ইচ্ছে করলো তাই ধরছি, তোর পায়ের মাপ নিচ্ছি, এই মাপের লেডির জুতো কিনবো, কিনে মালা বানিয়ে গলায় পরবো। যেভাবে কথা বলছিস এক একটা যেন জুতোর বাড়ি, জুতো দিয়ে পারছিস না বলে মুখে মারছিস। আপনার ধারণা আপনি খুবই ভদ্র হয়ে কথা বলেন। তুই এই দুনিয়ার শিষ্টাচার বিচারক, ভদ্রতা আর অভদ্রতার পরীক্ষা আমাকে তোর কাছে দিতে হবে? তোর কাছে?